দেখো, ভারতীয় ফুটবল গাধার গন্ডদেশে চলে যাক, কারা চাই? এআইএফএফ। ভারতীয় ফুটবল কাদায় ডুবে যাক, কারা চাই? এআইএফএফ। ভারতীয় ফুটবলের ওপর চরম বিপদ ঘনিয়ে আসুক, কারা চাই? এআইএফএফ। এবং ভারতীয় ফুটবলের উন্নতির ক্ষেত্রে সবথেকে বড় বাধার নামটা হচ্ছে এআইএফএফ। দিনের শেষে আর যাই হোক না কেন, এআইএফএফ ভারতীয় ফুটবলের উন্নতি চাই, এটা যদি আমার পরম বন্ধু এসে আমায় বলে, আমি অন্ততপক্ষে বিশ্বাস তো করবই না, উপরন্তু তার সাথে আমার বন্ধুত্ব ভেঙে যেতে পারে। এমনই একটা পর্যায়ে এআইএফএফ নিজেদের জায়গাটাকে অলরেডি তৈরি করে ফেলেছে, বা নিয়ে চলে গেছে বলা চলে। জায়গা তৈরি করাই ছিল। আমরা অনেকে ভেবেছিলাম যে প্রফুল প্যাটেলের মতো একজন মোস্ট করাপ্টেড পারসন এভার ইন ইন্ডিয়ান ফুটবলে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, তার পরিবর্তে অন্য কেউ আসছে, একটা নতুন কমিটি আসছে, নতুন কিছু প্রমিসিং লোকজন আসছে, কিছু পরিবর্তন হবে। হ্যাঁ, পরিবর্তন হয়েছে, বড় বড় স্বপ্ন দেখানো শুরু হয়েছে, ভিশন সেট করে দেওয়া হয়েছে। ভিশন 2026 কোনোদিনও দেখতে পাওয়া যাবে না। ভিশন 2047, যারা দায়িত্বে রয়েছে তারা আর এই দুনিয়াতেই হয়তো থাকবে না অনেকে। তারপর আরও সেই ভিশন বাড়তে থাকবে। যদিও ফুটবলের যে আমাদের সামনের ভিশনটা রয়েছে, সেই ভিশনটা এই মুহূর্তে ব্লারি হয়ে গেছে। এবং মানে উপরওয়ালা না করুক, কিন্তু ফিফা তো করবে। হয়তো আগামী দিনে এআইএফএফেরও একটা বড়সড় ব্যান চলে এলো, গোটা ফুটবল সিস্টেমটাই বন্ধ হয়ে গেল। শুধু নিজেদের মধ্যে এখানে খেলো টুর্নামেন্ট, বাকি না জাতীয় দল কোথাও খেলতে পারবে, না ক্লাবগুলো গিয়ে কন্টিনেন্টে কিছু করতে পারবে, কিচ্ছু হবে না। আপাতত কি সিচুয়েশন এআইএফএফ আমাদের জন্য নিয়ে আসতে চলেছে, আমরা হয়তো কল্পনাও করতে পারছি না। আর তার কনটেক্সট কি, অবশ্যই ভিডিওর মাধ্যমে কথা বলবো। আর তার পাশাপাশি আমাদের ইন্ডিয়ান ফুটবলের মোস্ট ইন্টারেস্টিং থিং, সেটা হচ্ছে ট্রান্সফার মার্কেট। সেখানে বেশ কিছু ক্লাবের বেশ কিছু মুভমেন্ট অলরেডি স্টার্ট হয়েছে, ভালোভাবেই চলছে, সেগুলো নিয়েও কথা বলবো। কিন্তু প্রথমে আপাতত এআইএফএফ যেভাবে মোটামুটি একটা ডামাডোল সিচুয়েশন তৈরি করে দিয়েছে না, সেটা নিয়ে কথা বলা যাক। সিচুয়েশনটা কি, আমরা খুব পরিষ্কার জানি যে আই লিগ নিয়ে একটা বিরাট চরম খারাপ অবস্থা তৈরি হয়েছিল। কে চ্যাম্পিয়ন হবে, কে রানার্স আপ হবে, অ্যাপিল কমিটি কি বলছে, ডিসিপ্লিনারি কমিটি কি বলছে, এআইএফএফ কি চাইছে, কাকে তেল দিতে চাইছে, কার ফেভারে যেতে চাইছে, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। একটা সময় পরিষ্কার হয়ে গেল যে না, চার্চিল ব্রাদার্সই চ্যাম্পিয়ন হচ্ছে, আমাদের কোনো প্রবলেম নেই। আমি আগেও বলেছি, বারবার বলেছি, চার্চিল চ্যাম্পিয়ন হলো না ইন্টারকাসি চ্যাম্পিয়ন হলো, ডাজন্ট ম্যাটার। অন্ততপক্ষে আমরা যারা দুটো টিমের কারোরই সাপোর্টার না, তো আমাদের তো এখানে কোনো ইন্টারেস্ট নেই। যেই চ্যাম্পিয়ন হোক না কেন, সেটা যেন ফেয়ার ওয়েতে হয়। চার্চিল ডেফিনেটলি মাঠে খুব ভালো ফুটবল খেলেছে, ইন্টারকাসিও একইভাবে ভালো ফুটবল খেলেছে। 1 পয়েন্টের গ্যাপ রয়েছে অফিসিয়ালি, যেটা ফাইনাল লিস্ট সেখানে। কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে যে বিষয়টাকে সামনে রেখে ইন্টারকাসি ফাইট করছে, সেটাও কিন্তু একটা গুরুতর অপরাধ অন্য টিম যেটা করেছে তার বেসিসে। তো সেই জায়গা থেকে ইন্টারকাসিও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। ঠিক এরকম অবস্থাতে যখন চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হয়ে গেল এআইএফএফ এর তরফ থেকে যে চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। ইন্টারকাসি সঙ্গে সঙ্গে জানিয়েছিল যে আমরা সিএএস এ মুভ করছি, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। এটা ফিফার অধীনে রয়েছে, সম্ভবত এটা সুইজারল্যান্ডে। তো সেখানে ইন্টারকাসি মুভ করবে, এটা আমাদের আগে থেকেই জানা ছিল, অফিসিয়ালি তারা পোস্ট করে জানিয়ে দেয়। এবং তারপরে ঘটনাক্রম যেভাবে সামনের দিকে এগিয়েছে, এবং তারপর আজকে এআইএফএফ, আমি বলবো যে কফিনের শেষ পেরেকটা যেভাবে পুঁতে দিয়েছে না, আমি জানি না এর অ্যাকচুয়ালি কনসিকুয়েন্সেস কি আসতে চলেছে, আমরা হয়তো কেউই জানি না। সবথেকে খারাপ কনসিকুয়েন্সেস হয়তো আসতে পারে। আই লিগ চ্যাম্পিয়ন কি হবে না হবে সে তো পরের কথা, কিন্তু ফিফাও যে এআইএফএফকে ছেড়ে দেবে না, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। ঘটনা কি না, ঘটনা হচ্ছে আজকে অফিসিয়ালি আজকে দুটো ঘটনা ঘটেছে, পরিষ্কার বলে রাখা দরকার। নাম্বার 1, সেটা হচ্ছে সিএস তারা জানিয়ে দিয়েছে যে যে ডিসিশন অ্যাপিল কমিটি, ডিসিপ্লিনারি কমিটি, এআইএফএফ তারা নিয়েছে, প্রত্যেকটা ডিসিশন আপাতত পোস্টপন থাকবে। এআইএফএফ কাউকে অফিসিয়ালি এখন চ্যাম্পিয়ন ঘোষণা করে দিতে পারবে না, কারোর হাতে ট্রফি দিতে পারবে না, কাউকে গোল্ড মেডেল দিতে পারবে না। ন্যাচারালি যে টিম চ্যাম্পিয়ন হয় তাদের রেজিস্টার্ড সমস্ত প্লেয়ারের কাছে মেডেল গিয়ে রিচ করে, কিচ্ছু দিতে পারবে না। এখন এই প্রসেসটা বন্ধ থাকবে যতদিন না সিএএস এর তরফ থেকে ফাইনাল ভার্ডিক্ট আসছে। এবার সেই ফাইনাল ভার্ডিক্ট চার্চিলের দিকে চলে গেলে ফাইন, চার্চিল চ্যাম্পিয়ন, আর এরপর আর কোথাও যাওয়ার জায়গা নেই। সিএস ইজ দ্য আলটিমেটাম, এরপর আর কিছু নেই। যারা সিভিল কোর্টে ঘোরাফেরা করে, ন্যাচারালি তাদের থেকে গাধা আর কেউ নেই। আমি এই ওয়ার্ড ইউজ করতে বাধ্য হলাম, হয়তো এখানে যারা ভিডিও দেখবে তাদের খুব কাছের মানুষজন বারবার এই কোর্টে গিয়ে কড়া নাড়ে, কিন্তু তারা জানে না যে ফিফার সিস্টেমে রয়েছে থার্ড পার্টি যখনই ইনভলভমেন্ট হয়ে যাবে, তখনই একটা সংস্থার ওপর অফিসিয়ালি ব্যান এসে যাবে। এর আগেও কিন্তু আমরা ব্যান খেয়েছি,
এআইএফএফ ব্যান যদি খায় আগামী দিনে, নতুন কিছু হবে না, এর আগেও ব্যান খেয়েছে। সেই ব্যানের রিজন এটাই ছিল যে যখন প্রফুল প্যাটেলদের ওই সংস্থা ছিল তখন মাঝখান থেকে কোর্ট ঢুকে গিয়েছিল, যেটা ফিফা কোনো দেশকে কিন্তু মান্যতা দেয় না, যে তুমি সিভিল কোর্টকে এখানে ঢোকাতে পারবে না। কিন্তু এখানে কিছু লোকজন রয়েছে তারা নিজেদেরকে প্রচুর বিজ্ঞ মনে করে, তারা ভাবে যে আমরাই সব জানি, আমাদের থেকে বেশি কেউ জানে না। দুটো চারটে একাডেমি চালিয়ে কিছু প্লেয়ার তুলে তারা মনে করে যে আমরা ইন্ডিয়ান ফুটবলকে অ্যাকচুয়ালি স্প্যানিশ ফুটবল তৈরি করেই দিতাম যদি না সামনে ওই কিছু গাটার থাকতো। তো সেই সব লোকজন রয়েছে, সব কিছুতে তারা হাইকোর্টকে ঠেলে নিয়ে চলে যায় এবং ম্যাক্সিমাম সময় তাদের টার্গেটটা থাকে দিল্লি হাইকোর্ট। যাই হোক, কোন লোক কী লোক আর কি চালায়, কি নিয়ে ঘুরে বেড়ায় সবই জানো। মানে যার নিজের টিম রেলিগেট হয়ে যায় কিন্তু অন্যে চ্যাম্পিয়ন হলে নিজে লাফালাফি করে, বুঝতে পারা যায় না কোনটা অ্যাকচুয়ালি তার টিম, কারণ তার নিজের অ্যাকচুয়ালি এই মুহূর্তে কোনো টিমই নেই, সবই লিজের ব্যাপার আর সবই ইন্টারেস্টের ব্যাপার আর অন্যের প্রতি ঘৃণার ব্যাপার। যাই হোক, তাকে নিয়ে আমি বেশি শব্দ খরচ করতে রাজি না, সিএসের ব্যাপারটা মিটুক, তারপর তাকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও থাকবে, ডেফিনেটলি থাকবে, কারণ ডিজার্ভ করে ওই লোকটা, ওই লোকটা ডিজার্ভ করে, যেভাবে আজকে বিভিন্ন রকম কেওস তৈরি করেছে না, লোকটা ডিজার্ভ করে। তো স্কুটার আগামী দিনে থাকবে না, তো সেসব নিয়ে আসবে পরের কথা, এখন ইন্টারেস্ট নয়। আজকে দুটো ঘটনা, এক হচ্ছে সিএসের ওই ভার্ডিক্ট আসে, আর দুই হচ্ছে এআইএফএফ তারা গোয়াতে একটা সেরিমনির ব্যবস্থা করে ফেলে, অফিসিয়াল সেরিমনির ব্যবস্থা করে, যেখানে তারা চার্চিল ব্রাদার্সকে অফিসিয়ালি ট্রফি হাতে তুলে দেবে এবং তার সাথে প্রত্যেকটা প্লেয়ারকে মেডেল দেওয়া হবে, এই সেরিমনি তাদের থাকে। এবার বিকালের দিকে যখন সিএসের ভার্ডিক্ট আসছে তখন প্রত্যেকে জানার ইচ্ছা ছিল যে এবারে এআইএফএফ কি করতে চলেছে, এআইএফএফ কি এই যে একটা প্রোগ্রাম রয়েছে এটাকে পোস্টপোন করবে, এআইএফএফ কি এটাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না, সিএস যেটা দিয়েছে ভার্ডিক্ট, মানে যেটা আপাতত একটা ওরা অর্ডার দিয়েছে সেই অর্ডারকে ওরা মান্যতা দেবে, সবার মধ্যে একটা কোয়ারি ছিল। আমি বলবো যে বড় বড় যারা মিডিয়া আমাদের ফুটবল সার্কিটে তারাও অবধি পোস্ট করে জানতে শুরু করে যে কি করছে এআইএফএফ, কেউ জানতে পারছে না। পরে ছবি আসতে শুরু করে, ভিডিও আসতে শুরু করে যে এআইএফএফ কিন্তু নিজেদের মতো করে সেই কাজ চালিয়ে যাচ্ছে। খুব ভালো কথা, এআইএফএফ চার্চিলের হাতে ট্রফি তুলে দেয়, চার্চিল ব্রাদার্সের প্লেয়াররা ন্যাচারালি খুব উচ্ছ্বাস প্রকাশ করেছে, তো সব কিছু হয়েছে। এবং তারপর যখন সবাই মিলে ঘিরে ধরতে শুরু করে যে অলমোস্ট এটা একটা সিট হাউসেরই হয়ে গেল এবং অলমোস্ট লাস্ট পেরেক কফিনে পুঁতে দিল এআইএফএফ, তখন এআইএফএফ নিজেদের একটা ক্ল্যারিফিকেশন নোটিফিকেশন জারি করে। সেখানে খুবই মানে বাচ্চা ছেলের মতো কথাবার্তা, এটা যদি একটা কোনো শিক্ষানবিশী সংস্থা এই নোটিফিকেশন জারি করতো আমাদের কারোর কোনো রকম রাগ হতো না, খারাপ লাগতো না। তারা নোটিশ জারি করে জানাচ্ছে যে এরকম একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যে যেহেতু আজকে সানডে সেক্রেটারিয়েট বন্ধ রয়েছে, সেই কারণে আমরা সময় মতো এই যে সিএসের একটা অর্ডার রয়েছে সেই অর্ডারকে রিসিভ করিনি। যখন আমরা অর্ডারটা রিসিভ করছি ততক্ষণে অলরেডি আমাদের যে প্রোগ্রাম ছিল সেটা কনক্লুড হয়ে গেছে। বিশ্বাসযোগ্য না, সিরিয়াসলি বলছি বিশ্বাসযোগ্য না। ইন্টারকাসির হয়ে যে লোকটা ফাইট করছে, সম্ভবত অ্যান্টোনিও রুডিগি এই ধরনের কিছু একটা নাম, সুইস একজন লয়ার, খুবই হাই প্রোফাইল একজন লয়ার, আমি সার্চ করছিলাম নামটা, আমি এই মুহূর্তে কতটা ঠিক বলছি ভুল বলছি আমি জানি না, একটু সার্চ করে নিও। তো সেই ভদ্রলোক না ডেঞ্জারাস লোক আছে, সিরিয়াসলি বলছি ডেঞ্জারাস লোক আছে। অন্ততপক্ষে সিএসএ তার রোজগার আসা যাওয়া, বড় বড় ক্লাবের হয়ে তার কিন্তু ফাইট করার এক্সপিরিয়েন্স রয়েছে। আমি বড় ক্লাব বলতে এখানে ইউরোপের যারা বড় জায়ান্ট ক্লাবস আমি তাদের কথা বলছি, তাদের হয়ে ফাইট করার এক্সপিরিয়েন্স রয়েছে এবং ওর মোটামুটি নিজের ফেভারে কেস যাওয়ার যে রেকর্ড, ফাইট করে অবশ্যই, সেই রেকর্ড কিন্তু অলমোস্ট 90:10 রেশিও। 90% কেসে কিন্তু এই ভদ্রলোক তিনি কেস জিতেছেন, 10% কেস তিনি হয়তো কেস হেরে গেছেন বা দাঁড় করাতে পারেননি। তো সেই লোকটা যখন গিয়ে কেস করছে তো সে কিন্তু ছেড়ে দেবে না পুরো প্রসেসটাকে, সে দেখছে সিএসের যে অর্ডার রয়েছে সেই অর্ডারকে এখানে ফেডারেশন মানছে না। ফেডারেশনের ইন্টারেস্টটা কোথায়, কিসের জন্য চার্চিলকে এত তাড়াহুড়ো করে ট্রফি তুলে দিতে চাইছে বা মেডেল দিতে চাইছে, এই রিজনটা কিন্তু ডেফিনেটলি ওই ভদ্রলোক ওই লয়ার তিনি বার করার চেষ্টা করবেন এবং ইন্টারকাসিও ছেড়ে দেবে বলে আমার মনে হয় না। যাই হোক, সেটা ওদের পার্ট। কিন্তু যেটা এআইএফএফ এর মানে করলো, যেটা এআইএফএফ ফাইনালি এটাকে পোস্টপোন করতে পারতো, দাও না ভাই চার্চিলকে, পরে দেবে, 15 দিন 20 দিন 2 মাস যতদিন সময় লাগবে সিএসে দাও না। 29 এপ্রিল অবধি সময় দেওয়া হয়েছে। আর এখানে বলে রাখা দরকার যে পার্টি করা হয়েছে কিন্তু ইন্টারকাসি, চার্চিল ব্রাদার্স এবং নামধারী। এআইএফএফ তো ডেফিনেটলি থাকছে যেহেতু আই লিগটাই তাদের, তো তাদেরকে সময় দেওয়া হয়েছে 29 তারিখ অবধি তোমরা তোমাদের রিপোর্ট জমা দিতে পারো। তো তারপর সিএসএ খুব মানে স্লো প্রসেস হয় না, তাড়াতাড়ি লেন্দি মানে ফাস্ট ট্র্যাক কোর্টের মতো খুব তাড়াতাড়ি ওখানে প্রসেস হয়ে যায়, কমপ্লিট হয়ে যায় কাজ। তো ওয়েট করতে পারতো,
আমি ধরে নিলাম যে ঠিক আছে ফাইনালি চার্চিলই চ্যাম্পিয়ন হবে, কোনো প্রবলেম নেই, তো 15 দিন পর দিতে পারতো, 20 দিন পর দিতে পারতো, 1 মাস পর দিতে পারতো। কিসের এত ভালোবাসা, কিসের এত ভাইচারা, কিসের জন্য? কোন করাপশনকে লোকানোর জন্য? আলটিমেট কাকে খুশি করার জন্য? কার এখানে ফেভারিটিজম করতে হবে? কার কার এখানে পক্ষ নিয়ে কাজ করতে হবে? সিরিয়াসলি আমাদের জানার ইচ্ছা রয়েছে। কারণ আলটিমেট এই যে একটা কেওস তৈরি হলো, এই যে একটা মেসি সিচুয়েশন তৈরি হলো, এর ফলে অন্য কিছু হবে না। এর ফলে ফিফা সরাসরি বলবে তুমি তো ভাই সিএস এর অর্ডারটাই মানোনি, তোমার কিসের ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টটা তুমি দেখাও। কেউ মানবে না। 4টের মধ্যে অর্ডার বেরিয়ে আসছে, অফিসিয়ালি ইন্টারকাসি তারা পোস্ট করে জানিয়ে দিচ্ছে, আর এআইএফএফ এর কেউ সেটা দেখতে পাচ্ছে না, তার আগে থেকে কেউ কোনো খবর পাচ্ছে না। 7টার সময় 7:30টার সময় ছবি আসছে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, ট্রফি ডিস্ট্রিবিউশন হয়েছে। কেউ মানবে না, তুমি প্রুভ করতে পারো না। আজকে ডিজিটাল যুগ, হয় না। মানে কার বুদ্ধিতে এই নোটিফিকেশন এআইএফএফ জারি করলো, আর কার বুদ্ধিতে ওই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে গেছিলো, তাকে আমাদের দেখার ইচ্ছা রয়েছে ভাই। প্রণাম করবো তাকে, তাকে প্রণাম করতে হবে। মানে এত ছ্যাঁচড়া লোক বোধহয় ইন্ডিয়ান ফুটবলে আর কেউ নেই যে আজকে এআইএফএফকে এই বুদ্ধিটা দিয়েছিল যে ঠিক আছে প্রোগ্রাম চালিয়ে যাও, ওরা দেখে নেবো, আমার অনেক ব্যাপার রয়ে যায়, রোজ আমি হাইকোর্টে যাই, হ্যাঁ আমি চিফ জাস্টিসের সাথে বসে আমি চা খাওয়া দাওয়া করি সুপ্রিম কোর্টে, ও হাইকোর্ট আমার সিএস টিএস দেখে নেবো। আমি জানি না কে বলেছিল, ওই রোগা পাতলা ভদ্রলোক বলেছিলেন কি আমি জানি না। মানে যে মুহূর্তে এই নোটিফিকেশান আমি দেখেছি, পার্সোনালি বলছি, মাথাটা গরম হয়ে রয়েছে। কারণ দেখো আলটিমেট দিনের শেষে না আমরা কোথাও ইন্ডিয়ান ফুটবলের জন্য এই জায়গাতে ক্লাব নিয়ে কথা বলি, ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলি। ইউরোপিয়ান ফুটবলে আমি জানি ভিউজ রয়েছে, ইউরোপিয়ান ফুটবলে অনেক এনগেজমেন্ট রয়েছে। আমি নিজে ইউরোপিয়ান ফুটবলে ডুবে থাকি, রোজ খবর রাখি, ম্যাচ দেখি, এনগেজ থাকি, তারপর আমি ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বলি না। আমি জানি আমার যদি একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে 10,000, 12,000, 15,000, 20,000 ভিউজ হয়, তাহলে ডেফিনেটলি সেটা হয়তো ইউরোপিয়ান ফুটবলে আমি আরও বেশি নিয়ে যেতে পারবো। তারপরে কোনোদিনও চেষ্টা করিনি, কারণ আমি আমার নিজের দেশের ফুটবলটাকে ভালোবাসি। আমার দেশের র্যাঙ্কিং নিচে, আমরা এখনও গ্রোথে নেই। অনেক অনেক রকম মন্তব্য করে, এখানে কিছু হবে না, হবে না, সে হবে না, তোমরাই পড়ে রয়েছো, কাজকর্ম নেই, কিছু না। রয়েছি বিকজ উই হ্যাভ দ্যাট ইন্টারেস্ট। আমাদের কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই আমাদের। আমরা কোটি কোটি টাকার মানে খেলা করি না, আমাদের সেই ক্ষমতা নেই। আমরা মাস প্রহলে ইউটিউব থেকে যে রোজগারটা করি সেটা খুবই সাধারণ, বলার মতো কিছু না, শুধুমাত্র ভালোবাসার জন্যে, শুধুমাত্র প্যাশনের জন্য আজকে এই জায়গাতে। তারপরে যদি সেই জায়গাটা কেউ ধাক্কা মারে, যদি আমার দেশ ব্যান খায়, যদি আমার দেশের ফুটবলটা আমি দেখতে না পাই, আমার দেশের ফুটবল মানে আমার ন্যাশনাল টিমের ফুটবলের কথা বলছি। অ্যান্ড ডেফিনেটলি আমাদের এখান থেকে যে দুটো ক্লাব এএফসির কন্টিনেন্টাল টুর্নামেন্টে যাবে, তারা যদি ওখানে গিয়ে খেলতে না পারে, রাগ ধরবে, দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে গালাগাল করতে ইচ্ছে করবে, কেউ আটকাতে পারবে না। আমি সিরিয়াসলি বলছি, কেউ আটকাতে পারবে না। ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স এই মুহূর্তে খাপ্পা হয়ে রয়েছে এএফএফ এর প্রত্যেকটা কমিটির লোকের ওপর। যদি এরা নিজেদের ভালো চায়, এরা যদি অন্ততপক্ষে গালাগালির হাত থেকে বাঁচতে চায় সোশ্যাল মিডিয়াতে, ইমিডিয়েট এর রিজাইন দিক, ইমিডিয়েট এই কমিটিকে ডিসলভ করা দরকার রয়েছে। আর যেই দায়িত্বে আসুক না কেন, এখন যারা দায়িত্বে রয়েছে এদের একটা সিঙ্গেল পার্সনের যেন আগামী দিনে দায়িত্ব না আসে। পুরো সিচুয়েশনটাকে একটা কেওটিক সিচুয়েশনে নিয়ে চলে গেছে। অ্যান্ড এর শেষ কোথায় জানি না। সিএস ভাই সিরিয়াসলি বলছি, মেবি হয়তো অনেকে জানে না যে সিএস কি বাজে জিনিস, কি করতে পারে, ফিফা কি করতে পারে এরা জানে না, এদের কোনো আইডিয়া নেই। কাকে ম্যানেজ করবে, কিভাবে ম্যানেজ করবে? এ কি ইন্ডিয়ান ফুটবল নাকি? একে ওকে ম্যানেজ করে যা হোক করে হয়ে যাবে। আমি জানি না ফাইনালি কি আসতে চলেছে, কি ভার্ডিক্ট আসতে চলেছে, সিএস কি করতে চলেছে। ইন্টারকাসি চ্যাম্পিয়ন হবে না, আবার বলছি চার্চিল চ্যাম্পিয়ন হবে, আই জাস্ট ডোন্ট কেয়ার, আই এম নট বদার্ড। ইন্টারকাসির খেলা আমার ভালো লাগে, চার্চিল বহুদিনের টিম, বহুদিন ধরে খেলা দেখছি, খেলা ভালো লাগতো, এখনও লাগে, আই এম নট বদার্ড। অ্যান্ড আমাদের মতো যারা নিউট্রাল ফ্যান রয়েছে, আমার মনে হয় না কেউই খুব একটা বদার্ড বলে। কারণ এটা ভালো লাগার একটা অ্যাঙ্গেল থাকতে পারে, কারো একটা পার্সোনাল চয়েস থাকতে পারে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু কে চ্যাম্পিয়ন হবে না হবে সেই নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। বাট যেভাবে আজকে পুরো সিচুয়েশনটাকে একটা কোথাও মানে জঘন্যতম জায়গাতে নিয়ে চলে যাওয়া হলো, কফিনের লাস্ট পেরেকটা পুঁতে দেওয়া হয়েছে। দে শুড বি অ্যাসেম্ড। যদি পরবর্তীতে কোনো ধরনের খারাপ কিছু হয়, আমি আবারও বলছি, আমি অন্ততপক্ষে ওপরওয়ালার কাছে প্রার্থনা করবো যেন খারাপ কিছু না হয়। অ্যাটলিস্ট যেন আমরা খুব খারাপ কিছু না দেখি, হালকার ওপর যেন কিছু যায়। বাট যদি খারাপ কিছু হয়, জানবে তার জন্য 100% দায়ী থাকবে এই বর্তমান এআইএফএফের যে কমিটি রয়েছে সেটা, এর বাইরে আর কেউ না। আর হ্যাঁ, তাদের মদতদাতারা, পাশ থেকে বহু লোকে মদত টদত দেয়,
কারণ অনেকের সাথে অন্যরকম সেটিং রয়েছে। এখানে এরকম ভাবার কোনো কারণ নেই যে ওই লোকটা বা পার্টিকুলার অন্য কোনো লোক ABCDXYZ পুরো AIFF এর বিরুদ্ধে খাপ্পা। না 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 না, পুরো AIFF এর বিরুদ্ধে কেউ খাপ্পা না। এদের সব বিভিন্ন লবি রয়েছে, আমি একে পছন্দ করি না, ওই লোকটা আবার তাকে পছন্দ করে না, এরকম ব্যাপার রয়েছে। পার্টিকুলার সবাইকে পছন্দ করি না এরকম লোক তুমি পাবে না, কারো কেউ না কেউ ইন্টারেস্টেড লোক রয়েছে। না হলে বাইরে থেকে একটা লোক এসে কোনোদিনও ন্যাশনাল টিমের সেলিব্রেশনের সময় ড্রেসিং রুমে ঢুকে ট্রফি নিয়ে সল্ট বাইয়ের মতো নাচানাচি করতে পারে না, তাও আবার একজন ইউটিউবারকে নিয়ে ঢুকে গেছিলো। ন্যাচারালি ড্রেসিং রুমে ঢোকা যায় না, সেটা শুধুমাত্র প্লেয়ার, স্টাফ, ম্যানেজমেন্ট তাদের জন্য পুরোপুরিভাবে সিকিউরড থাকে। সেখানে একজন ফালতু বাইরের লোক আর একটা ইউটিউবার সেখানে ঢুকে গেল, নাচানাচি শুরু করে দিল, হয় না। কাদের কথা বলছি পরিষ্কার বুঝতে পারছো। আগে স্টিমাচের মোটামুটি অনেক নাচানাচি করেছে, ও ছাড় বাদ দাও, খারাপ কথা বেরিয়ে যাবে। যাই হোক, এর শেষ কোথায় জানি না, তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দু একটা ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করার রয়েছে। প্রথম কথা হচ্ছে কেরালা ব্লাস্টার্স, ঈশান পান্ডিতা দল ছাড়ছে। ঈশান পান্ডিতা কেরালা ছাড়ছে, কোথায় যাবে সিরিয়াসলি জানি না। কেরিয়ারটা অলমোস্ট নিজে শেষ করে ফেলেছে। আগামী দিনে ওর কেরিয়ার কাউকে একটা রিভাইভ করতে হবে, কারণ ওর দ্বারা ওর কেরিয়ার আর রিভাইভ হবে না। আমার এখানে কোথাও মনে হয় যে ও যদি আই লিগের কোনো টিমে যায়, যদি গেম টাইমে থাকে, আমার মনে হয় যে ওর কেরিয়ারের জন্য ভালো। তুমি আইসোলেট টিমে থাকতে পারো, স্যালারি হয়তো আই লিগের টিমের থেকে 20-30 লাখ টাকা বেশি পেতে পারো, হয়তো সেখানে পিয়ারটা অনেক ভালো হবে, সেখানে হয়তো তুমি বড় বড় প্লেয়ারদের সাথে প্র্যাকটিস ট্রেনিং ভালো করতে পারবে, অনেক বেটার টিমের এগেনস্টে তুমি খেলা দেখতে পারবে, ঠিক কথা। বাট গোটা সিজনে সেই তোমাকে বেঞ্চেই থাকতে হবে, কারণ লাস্ট 3টে সিজনে বলার মতো ঈশান পান্ডিতা কিচ্ছু করেনি। তো আই লিগে চলে যাক, আই লিগে গিয়ে অন্ততপক্ষে গেম টাইমের মধ্যে থাকুক, সেখানে ওর কেরিয়ারের জন্য ভালো হবে। সেকেন্ড প্লেয়ার হচ্ছে মিলোস ড্রিনসিচ, কন্ট্রাক্ট রয়েছে, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট করে ফেলেছে। কোমাই পেপরা, তার এই সিজনে কন্ট্রাক্ট শেষ, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং তার সাথে সম্ভবত নোয়া সাদাউই, তাকে নিয়ে ফাইনালি কি হবে এখনো অবধি বুঝতে পারা যাচ্ছে না। তবে জেসুস জিমেনেজ, তাকেও কিন্তু কোচ ছেড়ে ফেলবেন, এরকম একটা মোটামুটি সিদ্ধান্ত প্রায় হয়ে গেছে। নোয়ার ব্যাপারটা এখনও ঝুলে রয়েছে। তো কন্ট্রাক্টেড প্লেয়ার হলেও এদের ভাগ্য কিন্তু কেরালাতে একদমই ঠিক নেই। আর কোচটা খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। মানে প্রেস কনফারেন্সে না, ওই ম্যাচের শেষে যখন বাইট নেওয়া হয় তখনই তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে একটা প্লেয়ার 1 মিটার দূর থেকে মিস করছে, একজন প্রফেশনাল প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, তার থেকে এটা এক্সপেক্টই করা যায় না। এই মাঝ সিজনে গিয়ে মোটামুটি প্লেয়ারদেরকে ধরে প্যাঁদাতে শুরু করে দিতে পারে। যাই হোক, সেরকম কিছু না হলে ভালো হবে। তো কেরালাতে অনেক ডামাডোল পরিস্থিতি রয়েছে, কীভাবে কেরালা রিভাইভ করে পুরো টিমটাকে দেখার বিষয় হবে। ডোমেস্টিক, ফরেন প্লেয়ার অনেক জায়গাতেই কিন্তু ওদের বদল আসতে চলেছে। বাট ইন্টারেস্টিংলি যেটা মেন ট্রান্সফারের আজকে আমার শেয়ার করার কথা ছিল, হয়তো ওই পোর্শনটা বলতে গিয়ে অনেকটা সময় চলে গেল, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু কনার সিলসের সাথে অনেক দূর কথাবার্তা এগিয়ে নিয়ে গেছে বলেই অনেক সোর্স মারফত আপডেট পাওয়া যাচ্ছে। স্পেশালি এই সময় থেকে একটা রিপোর্ট বেরিয়েছিল, সেখানেও বলা হচ্ছে যে কনার সিলসের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের ভালো রকম জায়গা অবধি কথাবার্তা পৌঁছে গেছে। দেখো, ইস্টবেঙ্গলের সাথে মিডফিল্ডার হিসেবে এই সিজনে দুজনের নাম খুব স্ট্রংলি লিঙ্কড আপ হয়েছিল। নাম্বার 1 হচ্ছে মিগুয়েল ডেফিনেটলি অস্কার ব্রুজোর কোচিংয়ে প্রচুর ম্যাচ খেলেছে বসুন্ধরা কিংসে, এবং প্লেয়ারটাকে জানে, চেনে, কীভাবে কি খেলাতে হবে, কীভাবে ইউজ করতে পারবেন। কিন্তু তার সাথে কনার সিলসের নামটাও ওঠে। এবার এমনও হতে পারে যে হয়তো একটা দিক থেকে কনার সিলসের ব্যাপারটাকে অনেক বেশি করে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যেহেতু তার আসলে এক্সপিরিয়েন্স রয়েছে 2টো সিজন খেলার, এবং মোটামুটি পারফরমেন্সের লেভেলটাও ভালো। অ্যান্ড এই সিজনটা 2024-25 সিজনটা তার আইএসএলে ভালো গেছে। চেন্নাই এফসির হয়তো পুরোটা ওভারঅল ভালো না গেলেও কনার সিলসের আলাদা করে এই সিজনটা কিন্তু ভালো গেছে। তো সেই জায়গা থেকে হয়তো এটা একটা মানে কি বলবো, ইনপুট হতে পারে যে তাকেই নেওয়া হোক, যেহেতু আইএসএল এক্সপিরিয়েন্সড। আমার মনে হয় সেটাই হয়তো একটা জায়গা যে মিগুয়েলের থেকে কনার সিলস এগিয়ে রয়েছে। তো অবভিয়াসলি একটা ভালো চয়েস আমি বলবো। এবং অবশ্যই সাউল ক্রেসপো থাকবে কি থাকবে না সেটা পরের কথা, কন্ট্রাক্টেড তো প্লেয়ার অবশ্যই, কিন্তু যেহেতু তোমার মাদি তালালকে একটা লং টাইমের জন্য ইস্টবেঙ্গল পাবে না, তো সেই জায়গাতে আমার মনে হয় যে কনার সিলস ডেফিনেটলি একটা ভালো অপশন হচ্ছে। সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে, উইং দিয়ে অ্যাটাক করতে পারে। সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কি ডেফিনেটলি ইটস গোয়িং টু বি আ গুড সিগনেচার ফর ইস্টবেঙ্গল। বাকি দেখা যাক কী হয়। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।